ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, দৃঢ় বস্তুর ঘূর্ণন বা রোটেশন অফ রিজিড বডি। দৃঢ় বস্তু, রিজিড বডি, রোটেশন অফ রিজিড বডি, রোটেশন অফ রিজিড বডি বা দৃঢ় বস্তুর ঘূর্ণন। একটা বস্তুর ঘূর্ণনের জন্য যে রাশিটা দরকার সেটা কি? টর্ক বা বলের ভ্রামক। আমরা জেনেছি বলের ভ্রামক কাকে বলে বা টর্ক কাকে বলে। একটা বস্তুর ওপর সমান সমান্তরাল বিপরীতমুখী দুটো বল ক্রিয়াশীল হলে সেই বল সংস্থাটাকে বলা হয় দ্বন্দ্ব বা কাপল। এটা আমরা জেনেছি। আর সেই দ্বন্দ্ব বস্তুতে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি করে এবং সেই ঘূর্ণন প্রবণতার নাম কি? দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক। দ্বন্দ্বের ভ্রামক বা মোমেন্ট অফ কাপল। দ্বন্দ্ব মানে ইংরেজিতে কাপল, মোমেন্ট অফ কাপল বা দ্বন্দ্বের ভ্রামক। এই দ্বন্দ্বের ভ্রামক বা মোমেন্ট অফ কাপলকে এক কথায় টর্ক বলা হয়। দেখো একটু লিখছি। এই একটা বল আর একটা বল এফ, এই একটা এফ এফ, এটা হচ্ছে এফ এফ দ্বন্দ্ব। দ্বন্দ্ব ইংরেজিতে বললাম কাপল, CUPLE, কাপল। যদি একটা বস্তুতে এরকম দুটো সমান সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়াশীল হয় তখন বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হয় এবং এই দুই বলের ক্রিয়ায় যে ঘূর্ণন সৃষ্টি হলো সেই ঘূর্ণনের প্রবণতাকে বলবো দ্বন্দ্বের ভ্রামক বা মোমেন্ট অফ কাপল বা সংক্ষেপে কি বলবো? টর্ক। এফ এফ এইটা সিম্বলটা কি? দ্বন্দ্বের দুটো বলের মান এফ এফ। তো এই দ্বন্দ্বের ক্রিয়ায় ধরছি ও বিন্দুকে নির্দিষ্ট করে বা স্থির করে বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হবে। তো এই দ্বন্দ্বের ভ্রামক বা এটাকে বলবো মোমেন্ট অফ কাপল, ইংরেজিতে মোমেন্ট অফ কাপল, COUPLE বা টর্ক সমান কি? যে কোনো একটা বলের মান আর দ্বন্দ্বের বাহু, এবিটা হচ্ছে দ্বন্দ্বের বাহু, এবি হচ্ছে আর্ম অফ কাপল বা দ্বন্দ্বের বাহু, সেটা হচ্ছে এবি। বাহু কোনটা? না, দ্বন্দ্বের যে বল দুটো ক্রিয়াশীল সেই বল দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স, সেই এবিটা হচ্ছে দ্বন্দ্বের বাহু। আর টর্ক মানে কি? দ্বন্দ্বের বাহু ইন্টু একটা বল। টর্ককে আমরা সংক্ষেপে প্রকাশ করব টাউ দিয়ে। অতএব টাউ সমান এফ, যদি এবিটাকে আর বলি, এফ ইন্টু আর, এবং এর ভেক্টর রূপটা কি? আর ক্রস এফ। এগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। তো যাক, টর্কের মান হচ্ছে এটা বল এবং একটা বল, দ্বন্দ্ব বা কাপলের একটা বল এবং বল দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব তার গুণফলের সমান। আরো জানি যে বস্তুতে যখন একটা বলের দ্বারা ঘূর্ণন হয় সেই ঘূর্ণন প্রবণতাকে বলবো বলের ভ্রামক। বলের ভ্রামকটা কি? বলের ভ্রামক
একে জি দিয়ে প্রকাশ করলে হবে বল ইন্টু ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। দেখো একটা বস্তু আছে, এই বস্তুটার ধরছি এই বিন্দুটা স্থির বিন্দু, বস্তুতে এই বরাবর একটা বল ক্রিয়াশীল হয়েছে, এই স্থির বিন্দু থেকে এই বলটার লম্ব দূরত্ব আর ধরলাম। অতএব এই বলের ক্রিয়ায় এই বিন্দুকে স্থির রেখে বস্তুটা এই পথে ঘূর্ণন তৈরি করবে, আর সেই ঘূর্ণন প্রবণতাকে বলবো বলের ভ্রামক, তাকে জি দিয়ে প্রকাশ করব, সেটা কত এফ ইন্টু আর। দেখতে পাচ্ছি এই টর্ক এবং বলের ভ্রামক, দেখো দুটো রাশিমালা একই, একক একই, মাত্রা একই, এগুলো আমরা সব জেনেছি। অতএব দ্বন্দ্বের ক্ষেত্রে দুটো বল একযোগে ক্রিয়াশীল, আর বলের ভ্রামকের ক্ষেত্রে একটা বল। তো আমরা এটা জেনেছি যে বলের ভ্রামক আর দ্বন্দ্ব দুটোই একই রাশি। দ্বন্দ্বের দ্বারা দেখতে পাচ্ছি এই দ্বন্দ্বটা যদি একটা বস্তুতে ক্রিয়াশীল হয় তাহলে কি হবে না ঘূর্ণন তৈরি হবে, এবং বলা হয় বিশুদ্ধ ঘূর্ণন তৈরি হয়েছে। এবং একটা বলের ক্রিয়াশীল হলেও ঘূর্ণন তৈরি হয়। তো মনে রাখবে, যখনই একটা বলের দ্বারা ঘূর্ণন তৈরি হচ্ছে সেক্ষেত্রে ওই বলটার সমান বিপরীতমুখী অন্য একটা বল ওই বস্তুতে ক্রিয়াশীল হয়, দিয়ে বাহ্যিক বল আর ওখানে যে প্রতিক্রিয়া বল এই দুটো মিলে একটা দ্বন্দ্ব তৈরি করে। যেমন দরজার ক্ষেত্রে মনে করে দেখো, আমি উদাহরণ দিয়েছিলাম আগের ক্লাসে, সেগুলো ইচ্ছা করেই বলছি আবার, যে একটা ধরো এরকম, এটা হচ্ছে দরজার ফ্রেম, এটা পাল্লা, দরজার পাল্লা। তো এইখানে কি আছে, স্ক্রু আছে। এই দরজাটাকে খোলার জন্য আমরা এই বিন্দুতে বা এই বিন্দুতে বল প্রয়োগ করব খোলা বা বন্ধ করার জন্য, অর্থাৎ এই দিকে বল প্রয়োগ করলাম। ঠিক এই স্ক্রু করবে কি, আমি যেদিকে বল প্রয়োগ করেছি তার উল্টো দিকে সমান মানের বল প্রয়োগ করবে, সমান এবং সমান্তরাল ভাবে বল প্রয়োগ করবে। ঠিক যেমন এই বলটা আমার দ্বারা বল, আর এই বলটা এইখানে সৃষ্টি হয়েছে। অতএব একটা বলের দ্বারা ঘূর্ণন হলেও ওখানে প্রকৃতপক্ষে দুটো বল তৈরি হয়ে যায়, একটা হচ্ছে বাহ্যিক বল, আর একটা এই ঘূর্ণন অক্ষ কি করবে, বা স্থির বিন্দু যেখানে আছে, স্থির বিন্দু বা ঘূর্ণন অক্ষ যেখানে আছে তার উল্টো দিকে প্রতিক্রিয়া বলের সৃষ্টি করবে। অর্থাৎ বলের ভ্রামকের দ্বারা ঘূর্ণন তৈরি হলেও ওখানে কিন্তু দুটো বল সৃষ্টি হবে। অর্থাৎ যেখানে ঘূর্ণন তৈরি হবে সেখানে জানবে দুটো বল আছে। অতএব ঘূর্ণনের জন্য কি বলের ভ্রামক দরকার বা তোমার টর্ক দরকার। ওই জন্য রৈখিক গতিতে আমরা যে ফোর্স বা বলের কথা বলা হয় নিউটনের গতিসূত্রে, আবর্ত গতিতে সেই বলের কাজটা করবে কে, টর্ক বা তোমার মোমেন্ট অফ ফোর্স, টর্ক বা মোমেন্ট অফ ফোর্স। তাই বলা হয় টর্ক বা মোমেন্ট অফ ফোর্সকে বলবো রৈখিক বল, বা ওই যে নিউটনিয়ান ফোর্সের কথা বলেছি সেই বলের ঘূর্ণন প্রতিরূপ। যেমন আমরা বেগের ঘূর্ণন প্রতিরূপ কৌণিক বেগ, সরণের কৌণিক সরণ, ত্বরণের কৌণিক ত্বরণ এরকম পেয়েছি, তেমনি আবর্ত গতিতে যে বলের যে কাজটা করবে সেটা কি না টর্ক। অর্থাৎ টর্ক হলো রৈখিক বলের ঘূর্ণন প্রতিরূপ। ওই জন্য টর্ককে অনেক সময় বলা হয় অ্যাঙ্গুলার ফোর্স। ঠিক আছে, অর্থাৎ টর্ক বা বলের ভ্রামক হলো ফোর্স বা রৈখিক বল যেটা বলছি সেই বলের ঘূর্ণন প্রতিরূপ। তাই টর্ক বা বলের ভ্রামককে বলা হয় অ্যাঙ্গুলার ফোর্স। বস্তুতে ঘূর্ণনের জন্য এই টর্ক বা একটা বস্তু যদি ঘূর্ণন হয়, দৃঢ় বস্তু বড় বস্তুর ঘূর্ণন তৈরি করতে হলে বস্তুতে অ্যাঙ্গুলার ফোর্স অর্থাৎ টর্ক ক্রিয়াশীল করতে হবে।
টর্ক প্রয়োগ করতে হবে। যেমন বস্তুতে ঘূর্ণন তৈরি, বস্তুতে বাহ্যিক বল ক্রিয়াশীল হলে পরে যদি সরণ হয় তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। যখন একটা বস্তুতে টর্ক ক্রিয়াশীল হবে তখন বস্তুতে ঘূর্ণন তৈরি হবে, আর ঘূর্ণনের জন্য যে সরণ হবে সেই সরণকে বলবো কৌণিক সরণ, যাকে আমরা কোণ দিয়ে প্রকাশ করি। কৌণিক সরণ বলতে কোণের পরিমাপ। অতএব যখন একটা বস্তুতে একটা দ্বন্দ্ব বা কাপল ক্রিয়াশীল হবে, যদি হয় তাহলে বস্তুতে ঘূর্ণন তৈরি হবে এবং সেই দ্বন্দ্ব বা কাপল দ্বারা কৃতকার্য হবে। ঠিক যেমন ধরো একটা বস্তু, এই বস্তুটার উপরে এই একটা কি হয়েছে, এফ দ্বন্দ্ব ক্রিয়াশীল হয়েছে, এই একটা বল, আর বাহুটা কত, বাহুটা হচ্ছে এবি, দ্বন্দ্বের বাহু এবি। এই দ্বন্দ্ব ক্রিয়াশীল হওয়ার ফলে, একটু ছবিটা হয়ে গেছে, সমান্তরাল হতে হবে। তো এই দ্বন্দ্ব ক্রিয়াশীল হওয়ার ফলে বস্তুতে ঘূর্ণন তৈরি হবে। তো এক্ষেত্রে দুটো বল আছে, তো এই বলটাও কার্য করবে, এই বলটাও কার্য করবে। তো এই দুটো বলের দ্বারা মোট যে কৃতকার্য, সেই কার্যটাই হবে কি, দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য। আমরা দ্বন্দ্বের দ্বারা কৃতকার্যের রাশিমালা নির্ণয় করব। দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য, তো দেখো এফ দণ্ড ক্রিয়াশীল হয়েছে, তার জন্য বস্তুটা কি হবে, ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে শুরু করবে, ঘূর্ণন তৈরি হবে। ধরে নিচ্ছি এই দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুতে থিটা মানের ঘূর্ণন তৈরি হলো, তাহলে এ বিটা কি হয়ে গেল, ঠিক কিছুক্ষণের পরে এরকম হয়ে গেল, এটা গেল এ ব্যাস বিন্দুতে আর বিটা এলো এইখানে, অর্থাৎ এরকম ছিল, এরকম ঘুরে গেল। কতখানি করে, থিটা কোণে ধরলাম, থিটা কোণে ঘুরে গেল। থিটার মান যদি ক্ষুদ্র হয় তাহলে এই যে কোণে ঘুরলো এটাকে আমি একটা সরলরেখা ভাবতে পারি, আবার এই বিবি রাশটাকে সরলরেখা ভাবতে পারি। তো এফ দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুতে ঘূর্ণন সৃষ্টি হবে। ধরি থিটা পরিমাণ ঘূর্ণনের জন্য এ বিন্দু এ ড্যাশ বিন্দুতে গেল, এবং বি বিন্দু বি ড্যাশ বিন্দুতে গেল, ঘুরে গেল বলে লিখতে পারি জিনিসটা। তো থিটার মান যদি ক্ষুদ্র হয়, থিটা ক্ষুদ্র হলে এ বি এ ড্যাশ ও বি ড্যাশ চাপ দুটিকে সরল রেখা ধরা যায়, ধরে নেওয়া যায় যদি ক্ষুদ্র তৈরি হয়। আবার দেখো এইখান থেকে এই কোণটা থিটা, অর্থাৎ থিটা সমান কি, থিটা মানে কোণ মানে কি, চাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ এইটা বাই এইটা, এই কোণটা এটা চাপ ব্যাসার্ধ, অর্থাৎ এ ড্যাশ সমান কি বলবো, এ ও। একইভাবে থিটা সমান এই ক্ষেত্রে এদিকে বলবো কি, বি, এইখানে লিখছি থিটা সমান বি ড্যাশ বাই বি ও। অতএব এইখান থেকে দেখো এ ড্যাশ সমান
থিটা ইন্টু এও আর বি বি ড্যাশ সমান থিটা ইন্টু বিও, এই পেলাম। আমি এ বিন্দুতে এফ বল ক্রিয়াশীল হয়েছে, এ বিন্দুটা এইখানে পৌঁছালো, মানে এ বিন্দুর দ্বারা এই বিন্দুটা এইখানে গেল, মানে কি সরণের পরিমাণ এ ড্যাশ, বি বিন্দুটা এইখানে গেল, মানে কি সরণের পরিমাণ বি বি ড্যাশ। এবং একটু আগেই বললাম এই দ্বন্দ্ব কাজ করবে, সেই কার্যের মানটা হবে এই দ্বন্দ্বের যে দুটো বল আছে সেই বল দুটো পৃথকভাবে যে কার্য করবে সেই কার্য দুটোর যোগফলই হবে দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য। অতএব এ বিন্দুতে এফ বলের দ্বারা কার্য কি হবে, বল ইন্টু সরণ মানে এ ড্যাশ, তার মানে কি দেখো এইখান থেকে এ ড্যাশ মানে এইটা, অর্থাৎ এফ ইন্টু থিটা ইন্টু এ ও। ঠিক একইভাবে বি বিন্দুতে এফ বলের দ্বারা কার্য এফ ইন্টু বি বি ড্যাশ, এই বিন্দুতে এফ বল ক্রিয়াশীল হয়েছে, এই বিন্দুটা ঘুরে এইখানে এলো এবং এটা স্ট্রেট লাইন, এটাকে সরণ বলবো। অতএব কৃতকার্য কি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এফ লিখলাম, বি বি ড্যাশ এখান থেকে পেয়েছি থিটা ইন্টু বিও, অর্থাৎ দুটো বলের পৃথক পৃথক কৃতকার্যের মান পেয়ে গেলাম। অতএব দ্বন্দ্ব দ্বারা কৃতকার্য সমান বল দুটির কার্যের সমষ্টি। আমি এটাকে ডাব্লিউ বললাম কার্য মানে, তাহলে এখানে কি লিখবো, এফ থিটা এও প্লাস এফ থিটা বিও। যদি এফ থিটা কমন নেই, এও প্লাস বিও যোগ করে কি হবে, এখানে লেখার চেষ্টা করছি, এফ সমান এই ডাব্লিউ সমান থিটা ইন্টু এও আর বিও যোগ করলে কি হবে এবি। এই দ্বন্দ্বের জন্য যে টর্ক ক্রিয়াশীল হবে সেই টর্কের মানটা কত স্যার, টর্ক মানে কি যে কোনো একটা বল ইন্টু লম্ব দূরত্ব মানে বাহু, অতএব এফ ইন্টু এবি, এইটাকে টাও বলবো, এটা থিটা, অতএব ডাব্লিউ সমান টাও ইন্টু থিটা, ডাব্লিউ সমান টাও ইন্টু থিটা। এখানেও দেখো সেই ট্যালি এসে যাচ্ছে, কিরকম ট্যালি দেখো, আমরা যেমন রৈখিক গতিতে কার্য মানে বল ইন্টু সরণ পেয়েছি, কার্য মানে বল ইন্টু সরণ, আবার কৌণিক গতিতে বলকে আমরা টর্ক হিসাবে প্রকাশ করলাম, কৌণিক গতিতে বলের ঘূর্ণন রূপ কি টর্ক, সরণের ঘূর্ণন রূপ কি কৌণিক সরণ। অতএব এই আলোচনাতে আমরা বলকে টর্ক ভেবেছি, ভাবিনি মানে বলের ঘূর্ণন রূপটা, অর্থাৎ বল যে কাজ করে রৈখিক গতিতে ঘূর্ণন গতিতে টর্ক সেই কাজটা করছে। অতএব ওখানে ছিল বল কার্য, ওখানে ছিল কার্য মানে বল ইন্টু সরণ, অতএব বলের ঘূর্ণন রূপ কি টাও, সরণের ঘূর্ণন রূপ কি থিটা মানে কৌণিক সরণ, অতএব কৃতকার্য সমান টর্ক ইন্টু কৌণিক সরণ। এই হলো, এই দিকটা হলো। এবার আমি একটু মুছে নিচ্ছি, দিয়ে এটা শেষ কমপ্লিট কথা হলে এরপরে শুরু করছি। অতএব কি পাচ্ছি, ডাব্লিউ সমান টাও থিটা, মানে হচ্ছে কৃতকার্য সমান টর্ক ইন্টু কৌণিক সরণ। এই হলো কৃতকার্যের রাশিমালা। কার দ্বারা কৃতকার্য, দ্বন্দ্বের দ্বারা কৃতকার্য বা টর্কের দ্বারা কৃতকার্য বললে হবে। অতএব রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির একটা সম্পর্ক ট্যালি পেয়ে যাচ্ছি, এখানে ছিল এফএস আর এখানে হলো কি টাও থিটা, কার্য দু ক্ষেত্রে আছে।
এটা হচ্ছে রৈখিক গতিতে বল, কৌণিক গতিতে টর্ক, রৈখিক গতিতে এটা সরণ এস, কৌণিক রৈখিক সরণ, এটা কৌণিক সরণ। অতএব মানের দেখা একটা মিল পাচ্ছি। এরকম মিল আমরা আস্তে আস্তে অনেকবার করব। আমরা আগেও মিল পেয়েছি, যেমন মনে করে দেখো সেই ভি সমান ইউ প্লাস এটি রৈখিক গতিতে, আবর্ত গতিতে ওটা ছিল ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস আলফা টি, এরকম ছিল। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওটা বৃত্তি গতিতে ছিল থিটা সমান কৌণিক সমান থিটা সমান ওমেগা 1 টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এরকম ছিল। আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ ইত্যাদি। এখন এইভাবেই আমরা ট্যালি করে পড়বো। দেখতে পেলাম দ্বন্দ্ব দ্বারা কৃতকার্যের মানটা পেলাম এরকম। এবার ধরো এইখানে আমি ক্ষুদ্র পরিমাণ সরণ নিয়ে কাজ করেছি, আমি এমন দ্বন্দ্ব প্রয়োগ করব বা টর্ক ক্রিয়াশীল করব, বস্তুতে অনেকবার ঘূর্ণন হবে, অর্থাৎ কৌণিক সরণের মান বেশি হবে। তো যদি এক পাক আবর্তন করে, টর্কের ক্রিয়ায় ঘুরছে, এই দ্বন্দ্বের ক্রিয়ায় বস্তুটা এক পাক ঘুরলো, অতএব টর্কের দ্বারা এক পাক ঘুরলে বস্তু এক পাক ঘুরলে থিটার মানটা কত হবে 2 পাই। অতএব সেক্ষেত্রে তোমার কি হবে টাউ ইন্টু 2 পাই হলো। যদি n পাক ঘোরে, এক পাক ঘোরার জন্য কোণটা হচ্ছে 2 পাই, অতএব n পাকের জন্য কৌণিক সরণ কত হবে n ইন্টু 2 পাই। অতএব কি লিখবো, এটাও লিখতে পারি n পাক আবর্তন করলে বা ঘুরলে, যা বলবে, আবর্তন করলে কৃতকার্য W সমান টাউ 2 পাই ইন্টু n। কেন না এক পাকের জন্য কৌণিক সরণ থিটা 2 পাই, n পাক করলে 2 পাই n, এটা হচ্ছে মোট কৌণিক সরণ ইন্টু টাউ মানে কৃতকার্য। এইভাবে আমরা হিসাব করব। ওকে, ঠিক আছে, আমরা একটা সম্পর্ক পেলাম। এরপর বস্তু ঘূর্ণনের জন্য বস্তুতে টর্ক প্রয়োগ করতে হবে। টর্ক হচ্ছে অ্যাঙ্গুলার ফোর্স। যেমন বস্তুতে বল ক্রিয়াশীল হলে কি সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হয়। নিউটনের সেকেন্ড লয়ে পড়েছি এফ সমান এম এ। এফ হচ্ছে বাহ্যিক বল, এম হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে রৈখিক ত্বরণ। বস্তুর ভর থাকবে, অতএব যখনই আমি এফ মানের বল প্রয়োগ করব, বস্তুতে কি সৃষ্টি হবে, ত্বরণ সৃষ্টি হবে। এফ মানের বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে। এফ সমান এম এ, বল প্রয়োগ করলে ত্বরণ সৃষ্টি হবে। বল প্রয়োগ করলে বস্তুতে রৈখিক গতির সৃষ্টি হয়। টর্ক প্রয়োগ করলে কি হবে, কৌণিক গতি বা ঘূর্ণন সৃষ্টি হবে। আর ঘূর্ণনের জন্য কি হবে, বস্তুতে ঠিক একইভাবে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। অতএব টর্ক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক আমরা নির্ণয় করব। টর্ক ও কৌণিক ত্বরণের সম্পর্ক। টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। কেন এই কথাটা এলো বললাম, যে এফ মানে বাহ্যিক বল, রৈখিক বল, বস্তুতে প্রয়োগ করলে গতির সৃষ্টি হয়, সেখানে এফ সমান এম এ, বল প্রয়োগ করে রৈখিক ত্বরণ সৃষ্টি হয়। তাহলে নিশ্চয়ই দেখবো টর্ক প্রয়োগ করলে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। তো আমরা এই দুই ত্বরণের এই রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করব, দেখবো কেমন সম্পর্কটা হচ্ছে। ধরো একটা বস্তু
একটা দৃঢ় বস্তু এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষটা এরকম আছে, আর এটা দৃঢ় বস্তু এরকম ঘুরছে, অক্ষের সাপেক্ষে ঘুরছে বড় বস্তুটা। আমরা এইরকমই ঘূর্ণন পড়িয়েছি বৃত্তগণিতে। বস্তুকে একটা বস্তু কণা ভেবে নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আর বস্তুকে কণা ভেবে ভাববো না, বস্তুকে একটা বাস্তব বস্তু নিয়েই ভাববো, এবং সেই বস্তুটা অনেকগুলো বস্তু কণা দিয়ে তৈরি, আমরা যেমন স্মৃতিবিজ্ঞানে পড়েছি। তো এই অক্ষের সাপেক্ষে বস্তুটা এই অক্ষের চারিদিকে আবর্তন করছে। বস্তুটা এরকম অসংখ্য কণা দিয়ে তৈরি। এটা M1 কণা, M2 কণা, M3 কণা, এরকম অসংখ্য কণা দিয়ে, যাদের ভর, এই কণাটার ভর M1, এর ভর M2, M3, এরকম মোট ভরটা কত হবে? M1 প্লাস M2 প্লাস M3 প্লাস প্লাস প্লাস। এটাকে আমরা সামেশনের সম্পর্কে যেমন শিখেছি, সামেশন MI এরকম ভাবে দেখাতে পারি। তো এই বস্তুর উপরে টর্ক ক্রিয়াশীল হয়েছে, তার জন্য এই বস্তুটা এই অক্ষের চারিদিকে ঘুরছে। ঘোরার ফলে বস্তুতে কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে। সুষম মানের একটা কৌণিক ত্বরণ সৃষ্টি হলো আলফা। কৌণিক ত্বরণটা কত? আলফা। কৌণিক ত্বরণ হচ্ছে আলফা সৃষ্টি হয়েছে। তো এই বস্তু কণার দেখো, এইখান থেকে এই দূরত্বটা, অক্ষ থেকে এই কণাটা দূরত্ব R1, এই কণাটার দূরত্ব R2, এই কণাটার দূরত্ব R3। তাহলে বলতে পারি এই কণাটা এই অক্ষ সাপেক্ষে R1 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এই কণাটা R2 ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এরকম চলবে। এবং প্রতিটা কণা আমরা জানি বৃত্তগণিত যেমন কৌণিক বেগ প্রত্যেকটা কণার সমান, কৌণিক ত্বরণও প্রত্যেকটা কণার সমান হবে ইত্যাদি। অতএব দেখো এইখান থেকে M1 কণা দূরত্ব R1, অতএব এই কণার উপরে এই কণাটার কৌণিক ত্বরণ কত? আলফা 1। M1 কণার কৌণিক ত্বরণ ধরলাম আলফা, আলফা 1 নয়, সরি, এটা তাহলে M1 কণার কৌণিক ত্বরণ পেলে রৈখিক ত্বরণ হবে। রৈখিক ত্বরণ আমি ওটাকে বললাম A1 বললাম। A1 কত হবে? আলফা ইন্টু R1। আমরা রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক জানি। রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইন্টু কৌণিক ত্বরণ। এটা বস্তু কণা, অতএব দূরত্ব R, মানে এটা ব্যাসার্ধ R1, R1 M1 কণার ব্যাসার্ধ। এবং প্রত্যেকটা কণারই, এখানে M1 কণা লিখবো না, বস্তুটির, এখানে লিখবো বস্তুটির কৌণিক ত্বরণ। বস্তুটা কৌণিক ত্বরণ, কৌণিক বেগ প্রত্যেকটা কণার সমান হয়। অতএব M1 কণারও কৌণিক ত্বরণ আলফা হবে, আর রৈখিক ত্বরণ মানে এইটা। অতএব M1 কণার উপর ক্রিয়াশীল বল কত হবে? তোমার যদি আমি F1 বলি, সেটা হবে M1 ইন্টু A1। ক্রিয়াশীল বল, রৈখিক ত্বরণ পেয়েছি, রৈখিক ত্বরণকে ভর দিয়ে গুণ করেছি, ক্রিয়াশীল বল হলো। এইরকম এই কণার উপর একটা বল ক্রিয়াশীল হবে, সেই বলটার মান যদি F2 বলি, তাহলে F2 সমান কি হবে? M2 ইন্টু এই কণার রৈখিক ত্বরণ মানে A2। এইখান থেকে লিখবো কি? F1 সমান M1 আলফা R1। অতএব অক্ষ সাপেক্ষে কি হবে? এইভাবে টাইম বাউন্ড। অক্ষ সাপেক্ষে M1 কণার ওপর ক্রিয়াশীল বলের ভ্রামক
যদি আমি G1 বলি, G1 মানে কি? বলের ভ্রামক। বলের ভ্রামক কি? বল ইনটু লম্ব দূরত্ব অক্ষ থেকে। বলের মানটা পেয়েছি কত? m1 আলফা r1 ইনটু r1 মানে কি? m1 আলফা বা m1 r1 স্কয়ার আলফা। অর্থাৎ m1 কণার উপর যে বল ক্রিয়াশীল হয়েছে অক্ষ সাপেক্ষে, সেই বলটার ভ্রামক পেয়ে যাচ্ছে এইভাবে। অনুরূপে m2 কণার ওপর বলের ভ্রামক হবে m2 r2 তার স্কয়ার আলফা। m3 এর ক্ষেত্রে হবে কি? m3 এটাকে আমি বলে দিচ্ছি G2, এটাকে বলবো G3, m3 r2 স্কয়ার আলফা। এইভাবে আমি প্রত্যেকটা কণার জন্য আমি বলের ভ্রামক নির্ণয় করব। আর বলের ভ্রামক মানেই তো টর্ক। অতএব সব কণাগুলোর উপর যে বলের ভ্রামক আছে সেই বলের ভ্রামকগুলো যোগ করব। যোগফলটা কি হবে? বাহ্যিক টর্ক। অতএব আমরা এখানে বলবো যে প্রত্যেকটা কণার জন্য যে টর্ক ক্রিয়াশীল হবে তার মানটাকে লিখবো, এভাবে লিখবো। আমি এখানটা বুঝতে হবে না। অতএব সমগ্র বস্তুর ওপর ক্রিয়াশীল টর্ক বা বলের ভ্রামক হলো প্রতিটি কণার ওপর ক্রিয়াশীল ভ্রামকগুলির বীজগাণিতিক সমষ্টি ইত্যাদি। অতএব বলতে পারি, অতএব টর্ক সমান টাউ সমান G1 G2 G3 প্লাস প্লাস চললো। এভাবে আমি প্রত্যেকটা কণার জন্য আমি ভ্রামকের মান পেয়ে গেলাম। এবার আমি একটু মনে করে নেবে, বোর্ডটা বুঝে ফেলেছি। অতএব G1 G2 এর মানগুলো আমি জেনে গেছি। কত স্যার? টাউ সমান, এটা পেয়েছিলাম m1 r1 স্কয়ার আলফা, এটা পেয়েছি m2 r2 স্কয়ার আলফা, এটা পেয়েছি m3 r3 স্কয়ার আলফা। যদি আরো কোনো বস্তু থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, প্লাস করে চালিয়ে যাব, m3 r3 তার স্কয়ার ইন্টু আলফা, এটা আলফা m, এটা r ইত্যাদি। অতএব টাউ সমান, আমি দেখো এখানে আমি m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার প্লাস এই সবগুলো ব্র্যাকেটে ভরে দিলাম, আর কমন নিলাম কি? আলফা। টাউ সমান, এই ব্র্যাকেটটাকে আমি এইরকম লিখতে পারি কিনা দেখো, m r স্কয়ার mi ri, এই হলো সামেশন ফর্মে লিখে ফেললাম। এখানে সামেশন মানে যোগ করা, i এর মান 1 বসাবো, প্লাস 2 বসাবো, প্লাস 3 বসাবো, দেখো এই জিনিসটা পেয়ে যাচ্ছি, ইনটু আলফা পাশে একটা আছে। অতএব টাউ সমান, এই ব্র্যাকেটটাকে আমি i বললাম, টাউ সমান i আলফা, যেখানে
আই সমান কি সামেশন অফ এম আই আর আই তার স্কয়ার ইন্টু আই। এই রাশিটাকে আমরা বলবো জাড্য ভ্রামক, জাড্য ভ্রামক বা বা জড়তা ভ্রামক, যা বলবে জড়তা ভ্রামক। ইংরাজিতে বলবো কি মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া, ইনার্সিয়া ব্র্যাকেটে সংক্ষেপে এমআই, মোমেন্ট অফ ইনার্সিয়া, সংক্ষেপে এমআই বা মোমেন্ট অফ ইনার্সিয়া। এই হলো আমরা এই রাশি সম্পর্কে নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। এটা এখন জাস্ট আই এর নামটা কি বলে দিলাম, পেয়ে গেলাম এই জিনিসটা। এই যে সম্পর্ক পেয়েছি টর্ক এবং কৌণিক ত্বরণ, বস্তুতে টর্ক ক্রিয়াশীল হলে কৌণিক ত্বরণ সৃষ্টি হবে, ঠিক যেমন এফ সমান এম এ হয় এই অনুযায়ী। দেখো ঠিক এইরকমই একটা আমি সম্পর্ক এখানেও পেয়ে যাচ্ছি। এখানে বল ছিল, এখানে কৌণিক বল মানে টর্ক, এখানে রৈখিক ত্বরণ সৃষ্টি হয়েছে, এটা কৌণিক ত্বরণ সৃষ্টি হয়েছে। এখানে মাস ছিল, এখানে মাস না বলে আই পাচ্ছি। আইটা কি? আইটা হচ্ছে এই জিনিসটা, এর নামটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। অতএব এফ সমান এম এ, এই রাশিটা আমি বৃত্তীয় রূপ বা মানে সার্কুলার রূপ, বৃত্তীয় গতির ক্ষেত্রে এইটার বৃত্তীয় ফর্মটা কি হবে? টাউ সমান আই আলফা। এফ সমান এম এ, টাউ সমান আই আলফা। ঠিক যেমন ওই বৃত্তীয় গতিতে রৈখিক গতির সমীকরণগুলো এনেছিলাম, ঠিক এটা একটা চলে এলো। ওই একটু আগে বললাম ওমেগা 2 সমান ওমেগা 1 প্লাস আলফা টি, ওই একমাত্রিক গতির যে সমীকরণগুলো আমরা বৃত্তীয় গতিতে পেয়েছি বৃত্তীয় আকারে থিটা আলফা ওমেগা এ দিয়ে, ঠিক সেই রকমই এটাও ছিল রৈখিক গতির সম্পর্ক, নিউটনের দ্বিতীয় সূত্র। এইটাকে বলতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বৃত্তীয় গতির রূপ। এই হলো আজকের আলোচনা।